ধরো কালারটা একটু চেঞ্জ করে নিই বস্তুটা। ধরো এই বস্তুটাই একটা বল। সো এই বলকে যদি আমি বৃত্তচাপে ঘুরাই, ঠিক এই পয়েন্টটা থেকে তাকে আমি ঠিক এই পয়েন্ট পর্যন্ত বৃত্তচাপে ঘুরাইলাম। ওকে, তোমরা বুঝতে পারতেছো এই জায়গাতে এইখানে কি হয়েছে, একটা বৃত্তচাপ তৈরি হয়ে গেছে, সো এই বৃত্তচাপকে আসলে আমরা কি বলি? এই বৃত্তচাপকে আমরা বলি হচ্ছে যে বিন্দুর রৈখিক সরণ। কিভাবে? এই পয়েন্ট থেকে ঠিক এই পয়েন্ট পর্যন্ত এই বস্তুটার যে সরণটা হয়েছে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি, বা যাকে আমরা বৃত্তচাপও বলি, যাকে আমরা বলি হচ্ছে বিন্দুর রৈখিক সরণ। এটা হচ্ছে এস। আমরা রৈখিক সরণ এবং কৌণিক সরণ, রৈখিক বেগ কৌণিক বেগ এবং রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণ, এই তিনটার রিলেশন বা সম্পর্ক নিয়ে আলোচনা করব। সো এই বেসিকগুলা তোমরা 9-10 কিন্তু পড়ে ফেলছো, তারপরেও আমরা একটু রিক্যাপ করতে চাচ্ছি। ওকে, সো চলো, আমরা গত ক্লাসে কি দেখছিলাম? আমরা গত ক্লাসে হচ্ছে তোমার রৈখিক বেগ দেখছিলাম, এরপর রৈখিক কৌণিক বেগ দেখছিলাম, রৈখিক ত্বরণ, তারপরে আমরা দেখছিলাম হচ্ছে কৌণিক ত্বরণ, এবং লাস্টে আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে রৈখিক গতি এবং কৌণিক গতি। অর্থাৎ এই রৈখিক গতি কৌণিক গতির মধ্যে যেটা আছে রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ এবং কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই তিনটার যে রিলেশন দেওয়া সম্পর্কটা, এইটা কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব। ওকে, সো চলো আমরা শুরু করে দিই। সো প্রথমত হচ্ছে আমরা এইখানে দেখো, এখানে একটা সার্কেল বা বৃত্ত দেখতে পাচ্ছি। এখন এই বৃত্তের এই জায়গাতে আমি যদি একটা বৃত্তচাপ, তোমরা দেখতে পারতেছো, সো এইখানে আমি যদি একটা বস্তুকে ঠিক বৃত্তচাপে ঘুরাই, ঠিক কী করি? বৃত্তচাপে যদি ঘুরাই, আমি একটা বস্তু আগে নিয়ে নিই, ধরো কালারটা একটু চেঞ্জ করে নিই বস্তুটা। ধরো এই বস্তুটাই একটা বল। সো এই বলকে যদি আমি বৃত্তচাপে ঘুরাই, ঠিক এই পয়েন্টটা থেকে তাকে আমি ঠিক এই পয়েন্ট পর্যন্ত বৃত্তচাপে ঘুরাইলাম। ওকে, তোমরা বুঝতে পারতেছো এই জায়গাতে এইখানে কি হয়েছে, একটা বৃত্তচাপ তৈরি হয়ে গেছে। সো এই বৃত্তচাপকে আসলে আমরা কি বলি? এই বৃত্তচাপকে আমরা বলি হচ্ছে যে বিন্দুর রৈখিক সরণ। কিভাবে? এই পয়েন্ট থেকে ঠিক এই পয়েন্ট পর্যন্ত এই বস্তুটার যে সরণটা হয়েছে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি, বা যাকে আমরা বৃত্তচাপও বলি, যাকে আমরা বলি হচ্ছে বিন্দুর রৈখিক সরণ। এটা হচ্ছে এস। সো আমরা কিন্তু এখানে লিখে দিচ্ছি এই যে বিন্দুর রৈখিক সরণ, এটা হচ্ছে আমাদের এস। ঠিক আছে, এবং দেখতে পারতেছো এইখানে এই যে তোমার সার্কেলটা আছে, এই সার্কেলটার সেন্টার, এই সেন্টার থেকে ঠিক এই পর্যন্ত, মানে যেখানে বস্তুটা আছে ঠিক বস্তুর দূরত্ব পর্যন্ত যে ব্যাসার্ধ, এটাকে কিন্তু আমরা আর দিয়ে প্রকাশ করি। সো এই আরটা কি? আরটা হচ্ছে নর্মালি ব্যাসার্ধ, এটা আমরা জানি। ঠিক আছে, এবং দেখো এই দুইটা ব্যাসার্ধ, এখানে একটা ব্যাসার্ধ কাজ করতেছে, এখানে একটা ব্যাসার্ধ কাজ করতেছে, এবং দুইটা ব্যাসার্ধর মধ্যবর্তী যে কোণ, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এটাকে আমরা একটু আলফা দিয়ে প্রকাশ করি, ওকে, তার মানে বিন্দুর কৌণিক সরণ যেটা, এটা হচ্ছে আলফা। তাহলে আলফাটা আসলে দুইটা যেই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের একদিকে মধ্যবর্তী কোণ, যাকে আমরা বলতে পারি কৌণিক সরণ, মানে কি পরিমাণ সে কোণ বরাবর সরে গেছে, এই ব্যাপারটা। ওকে, সো চলো আমরা এই ইনফরমেশন থেকে আমরা সম্পর্কগুলোকে একটু বের করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব যে রৈখিক সরণের সাথে আসলে সম্পর্ক কীরকম হয়। তো রৈখিক সরণের সাথে কৌণিক সরণের সম্পর্ক, এখান থেকে আমরা দেখে বুঝতে পারতেছি যে এইখানে সূত্র হবে এস, যেটা হচ্ছে তোমার রৈখিক সরণ, সমান সমান হচ্ছে আর, আর হচ্ছে তোমার ব্যাসার্ধ ইন্টু হচ্ছে থিটা। সো থিটা কি? থিটা বলতে পারো বা আলফা বলতে পারো, যেটাই বলো। আমরা এখানে আলফা না দিয়ে আমরা এখানে থিটাই দিয়ে দিই, তাইলে বেটার হবে। আলফা দিয়ে তো আমরা অন্যটা মিন করাবো, ঠিক আছে? সো এখানে আমরা থিটা দিয়ে দিই, থিটা। তাহলে এই থিটাটা কি? থিটা হচ্ছে বিন্দুর কৌণিক সরণ। সেই ক্ষেত্রে আমাদের রৈখিক সরণ সাথে কৌণিক সরণের যে সম্পর্কটা, সেটা আছে হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। থিটা হচ্ছে তোমার কৌণিক সরণ। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু রৈখিক সরণ আছে, কৌণিক সরণও কিন্তু আছে। ওকে, এরপরে চলো আমরা দেখব রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্কটা কি। সো এই যে সম্পর্কটা আমরা দেখলাম, এই সম্পর্কে যদি আমরা উভয় পক্ষে টি দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে
তোমার রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। সো টি দিয়ে যদি ভাগ দিয়ে দাও তাইলে এস বাই টি সমান সমান আমরা কী পাই? আমরা পাই ভি। আর আর যেহেতু এখানে ব্যাসার্ধ একটা কনস্ট্যান্ট, আর তো আর থাকবে, আর তো চেঞ্জ হবে না। আর থিটা বাই টি, এই যে থিটা বাই টি, এইটার ভ্যালুটা কি? এইটার ভ্যালুটা হচ্ছে আমরা জানি ওমেগা। আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম যে কৌণিক বেগ কী দিয়ে প্রকাশ? ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক হচ্ছে ভি কস টু থিটা বাই টি। বুঝতে পারছো? এরপরে আসো, এরপরে আমরা চলে যাব হচ্ছে 3 নাম্বার সম্পর্ক, যে রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক। সো রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক কীরকম হবে? তাহলে এখান থেকে আমরা দেখো, এই যে সমীকরণটা আমরা পাইলাম, এই সমীকরণকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি সময়ের সাপেক্ষে, তাইলেই হয়ে যাবে। আমাদের এখানে কি হবে? ডি ডিটি অফ ভি, ডিডিটি অফ ভি, এই যে এই ভিকে আমরা কি করতেছি? সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি বা ক্যালকুলাস করতেছি, ডিফারেন্সিয়েশন করব। তারপর আর তো কনস্ট্যান্ট, আমরা যদি এখানে একটু ভেঙে লিখি, ডি ডিটি অফ আর ওমেগা। ঠিক আছে? সো এরপরের লাইন কি হবে? এরপরের লাইন হবে হচ্ছে, আমি এখানে লিখে দেই, পরের লাইন হবে হচ্ছে এরকম, দেখো, ডিডিটি অফ ভি, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে ত্বরণ, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তার মানে আমরা একে ত্বরণ লিখতে পারি। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে এটাকে আমরা এ লিখতে পারি। এ হচ্ছে আমার কি? ত্বরণ। ঠিক আছে? আমরা এ লিখতে পারি। এ সমান সমান আমরা কি লিখতে পারি? এ সমান সমান আমরা এখানে লিখতে পারি হচ্ছে এই জিনিসটা, ডিডিটি অফ আর, আর হচ্ছে ওমেগা। আর যেহেতু কনস্ট্যান্ট ব্যাসার্ধ, তাহলে এই আরটা কি হয়ে যাবে? বাইরে বের হয়ে যাবে। আর বাইরে বের হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে ডিডিটি অফ ওমেগা। সো ডিডিটি অফ ওমেগা, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার কৌণিক, মানে সময়ের সাথে সাথে কৌণিক বেগের পরিবর্তন, যাকে আমরা ত্বরণ বলতে পারি। তার মানে এইখানে আমরা যদি রিয়েল সূত্রটা লিখি সম্পর্ক থেকে, তাহলে এ সমান সমান হচ্ছে আর আলফা। আলফা কোত্থেকে আসছে? আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, কৌণিক বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। ঠিক আছে? যারা তোমরা ক্যালকুলাসটা ভালো মতো জানো, ডিফারেন্সিয়েশনটা একটু মোটামুটি বেসিক নলেজ তোমাদের আছে, তোমরা কিন্তু আই থিঙ্ক এই রিলেশন কিভাবে আসছে এটা তোমাদের ক্লিয়ার। ওকে, সো পরের ভিডিওতে আমরা হচ্ছে আমাদের কৌণিক সরণ এবং কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই টপিকগুলো শেষ। সো পরের ভিডিওতে আমরা আপেক্ষিক বেগ এইটা নিয়ে কিন্তু আলোচনা করব।